আচ্ছা, আমরা মূলত রিডিং রাইটিং এর দিকে যাচ্ছি মোটামুটি। আমাদের বেসিক গুলো মোটামুটি সবার কমপ্লিট। যাদের এখনো কমপ্লিট হয় নাই তারা আবার প্রথম থেকে ক্লাসগুলো করবেন, নোট করবেন, ঠিক আছে? যেগুলো যেগুলো আলোচনা হয়েছে সেগুলো। এখন প্রিভিয়াসে আপনাদের একটা রেকর্ড ক্লাস দিছিলাম, সেখানে সাবজেক্ট ভার্ব নিয়ে ভালোভাবে আলোচনা হয়েছে। সাবজেক্ট ওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে, কারা সাবজেক্ট ওয়ার্ড হয় কারা হয় না, ঠিক আছে? সাবজেক্ট ওয়ার্ড কোথায় বসে কোথায় বসে না ডিটেলস আলোচনা হয়েছে। এখন আসেন সাবজেক্ট নিয়ে আরেকটু আলোচনা করে আমরা সামনের দিকে আগাচ্ছি। ওকে, সাউন্ড কম হলে আপনার ওখানে বাড়ান, আপনার ওখানে বাড়ালে হবে, ঠিক আছে? আসেন, তো আপনারা জানেন যে সাবজেক্টকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে সাবজেক্টটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। অ্যাক্টিভ। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, তখন সেটা হবে প্যাসিভ। মানে সাবজেক্টও দুই ধরনের আপনারা জানেন, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দুই ধরনের সাবজেক্ট হবে। ওকে, প্রশ্নটা কাকে করুন? ভার্বকে। ভার্ব কোনটা, যেটা কাজ ওইটা হচ্ছে আমাদের ভার্ব। এখন আসেন, ওগুলো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে একটা সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সে কি কি থাকে, একটা সিম্পল সেন্টেন্সে কি কি থাকে, এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝেন। একটা সিম্পল সেন্টেন্স মানে এই না যে শুধু আই ইট রাইস, এটা শুধু একটা সিম্পল সেন্টেন্স না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভালো, এটা হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার সিম্পল সেন্টেন্সের, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরে এই বাকি এই বিষয়গুলা যেগুলো আমরা এখানে লিখেছি, এই ব্যাপারগুলো একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। আসেন আমরা একটা একটা নিয়ে আলোচনা করি। প্রথমে একটা সিম্পল সেন্টেন্স সাবজেক্ট থাকবে, যেটা হু, কে। আচ্ছা, অ্যাক্টিভ হইলে, এখানে যেটা দেখেছি এটা অ্যাক্টিভ হইলে। প্যাসিভ হলে তো বুঝতে পারছেন, প্যাসিভ নিয়ে আলোচনা হয়েছে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ঢুকতে পারে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আশা করি সবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো জানা আছে। এরপর হচ্ছে ভার্ব। ওকে, এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ব্যক্তিও থাকতে পারে বস্তুও থাকতে পারে, দুই ধরনের অবজেক্ট থাকতে পারে। ব্যক্তি, বস্তু। হুম, আর এটা হচ্ছে ওয়ার্ড, মানে কি কাকে এরকম আর কি। এরপর হচ্ছে দিক। এরপরে হচ্ছে ধরেন দিক থাকতে পারে। এখন দিক মানে কি? মানে কোন একটা প্লেসের দিকে, কোন একটা প্লেসের দিকে, অথবা কোন একটা মানুষের দিকে, একটা মানুষের প্রতীক, ঠিক আছে? সাউন্ড কি আসলে কম কিনা? আমার তো মনে হয় না সাউন্ড কম। এক দুজন কমেন্ট করতেছেন সাউন্ড কম। এবার হচ্ছে কিভাবে, হাউ, এটা হচ্ছে ম্যানার। ঠিক আছে, ম্যানার হচ্ছে মানে আপনি যে কাজটা করেছেন, এই যে ভার্ব, কাজটা কিভাবে করছেন, সেটাই হচ্ছে ম্যানার। বুঝতে পারছি? এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করা আছে। আমি এখানে সাউন্ড ওকে দেখতেছি, ঠিক আছে? আমার এখানে ওকে আছে।
এবার আসেন, আমরা এখানে যতগুলো ইনফরমেশন লিখবো সবগুলা আমরা কোশ্চেনটা করব ভার্ভকে কোশ্চেনটা করে করে আমরা আমরা হচ্ছে বাক্যকে বড় করব। সো আমাদের মূল খেলাটা হচ্ছে এখানে ভার্ভকে নিয়ে, কাকে নিয়ে? ভার্ভকে নিয়ে। আপনি এটা কাজ করেছেন, আমি যদি প্রশ্নটা করি যে কিভাবে করছেন, তখন এই ফ্রেজটা গঠন হবে। সেটা হচ্ছে ম্যানার, হাউ, মানে যেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, কাজটা আপনি কার সাথে করছেন সেটাও থাকতে পারে। কাজটা আপনি কোথায় করছেন, প্লেস, অর্থাৎ সবগুলা ভার্বকে কোশ্চেন করে করে আপনি অ্যান্সারগুলো লিখবেন। এরপরে আসেন কোন সময় করেছেন, সময়টা হচ্ছে টাইম, অ্যাডভার্ব অফ টাইম। কাজটা কেন করেছেন সেটা হচ্ছে রিজন। তাহলে সবগুলা কোশ্চেন ভার্বকে করে করে আসতেছে। এভাবে সিম্পল সেন্টেন্সটা বড় হচ্ছে। এটা হচ্ছে প্রথম টেকনিক, ভার্বকে। এরপরে ভার্ব ছাড়াও নাউনকে কোশ্চেন করে করেও বাক্য বড় করা যায়। সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সবগুলা একটা ক্লাসে দেখার দরকার নেই, আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, ওকে। সো প্রত্যেকটা ইনফরমেশন একটা ফ্রেজও হইতে পারে বা একটা ওয়ার্ডও হইতে পারে, মানে কয়েকটা শব্দগুচ্ছ হইতে পারে, কিংবা একটা ওয়ার্ডও আপনার ইনফরমেশন গুলো হতে পারে। চলেন আমরা সবগুলো একটু দেখার চেষ্টা করি। তো আমি বললাম একটা সিম্পল সেন্টেন্স আমরা প্রথমে লিখব, ইনফরমেশন গুলো কিভাবে আসলো সেটা দেখার চেষ্টা করব। আমি বললাম যে আপনি ক্লাসে জয়েন করতেছেন। এখানে আমরা প্রিভিয়াস এ একজনের নাম নিয়েছিলাম আসাদ। আচ্ছা, ওকে, সিম্পল বাক্যটা বুঝেন। আমি বললাম যে আসাদ ইজ, আসাদ কি করতেছে? জয়নিং দ্য ক্লাস, ক্লাসে জয়েন করতেছে। আসাদ কি করতেছে? জয়নিং, অথবা আমরা আগে বলেছি অ্যাটেন্ডিং, ওকে একই কথা। অথবা আমরা বললাম যে রাইটিং ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। এখানে আপনি সাবজেক্ট ভার্ব গুলো খুঁজে দেখেন। আসাদ, ভার্ব হচ্ছে জয়নিং বা জয়েন। আসাদ হচ্ছে কিসে জয়েন করতেছে? একটা ক্লাসে জয়েন করতেছে। আসাদ ইজ জয়নিং আ ক্লাস। হ্যাঁ করতেছে, হ্যাঁ, কন্টিনিউয়াস। অথবা আপনি জয়েনের জায়গায় অ্যাটেন্ড লেখেন, অ্যাটেন্ডিং। এখন আমরা আজকে যে টেকনিকটা শিখবো সেটা হচ্ছে বাক্যটা আমরা বড় করব কাকে কোশ্চেন করে করে? ভার্বকে। জয়েন করতেছে। আপনি একটা একটা করে ইনফরমেশন গুলা বের করেন। আমি যদি প্রশ্ন করি আসাদ কতক্ষণ ধরে জয়েন করতেছে কিংবা কখন থেকে জয়েন করতেছে, অর্থাৎ আমি যদি সময়টা জানতে চাই, জয়েন তো করতেছে ভালো, বাট কখন থেকে জয়েন করতেছে অথবা কতক্ষণ ধরে জয়েন করতেছে, যে কোনো একটা ইনফরমেশন। হ্যাঁ, তো আপনি এখানে যে কোনো ইনফরমেশন দিতে পারেন। আপনি যদি স্পেসিফিক টাইম বলতে চান, সিন্স দিয়ে বলেন। যেমন ধরেন সিন্স 10 p.m. কি বললাম? সিন্স 10 p.m. তাহলে এখানে আমরা পাইলাম টাইম, কি পাইলাম? টাইম, সময়। ওকে, এবার আমরা যদি বলি যে টাইমটা তো গেল, এবার আসাদ কার সাথে জয়েন করতেছে ক্লাসে? যে কোনো কাজ আপনি কার সাথে করতেছেন। এখন মূল কথা হচ্ছে এই ইনফরমেশনগুলো আমরা শিখতেছি, তার মানে এই না যে সবগুলা সেন্টেন্সে আমরা সবগুলো ইনফরমেশন লিখবো। অর্থাৎ আমাদের যেটা দরকার, যতটুকু দরকার ততটুকু লিখবো। বুঝতে পারছি? এখানে সবগুলো দেখানো হচ্ছে, তার মানে এই না যে আপনি আপনি যখন রাইটিং এ যাবেন সবগুলা ইনফরমেশন খুঁজে খুঁজে লিখবেন। আপনার হয়তো এখানে আসাদ তার বন্ধুদের সাথে জয়েন করতেছে, এটা হয়তো আপনার প্রয়োজন নাও হইতে পারে। তো প্রয়োজন না হইলে আপনি লিখবেন না, কিন্তু প্রথম অবস্থায় আপনি শিখেন। সবগুলা লিখা প্রথম অবস্থা আপনি শিখেন। শিখে গেলে এবার কোনটা দরকার কোনটা দরকার নাই আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছি?
তো শিকার আগে বাদ দেওয়ার দরকার নাই, প্রথমে আপনি যত যা পারেন খুঁজে বের করেন। বুঝতে পারছি? পরে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা দরকার কোনটা দরকার নেই। দরকার হলে লিখবেন, দরকার না হলে বাদ দিয়ে দিবেন। আমি যদি প্রশ্ন করি, আসাদ তো জয়েন করতেছে ভালো, তো কাকে নিয়ে জয়েন করতেছে, তো আর তার সাথে কারা আছে? হতে পারে আসাদ, আমরা বললাম যে উইথ লটস অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে জয়েন করতেছে, মানে সাথে তার বন্ধুরা ছিল। ওকে। আচ্ছা। ওকে। আসাদ, আমরা যদি প্লেসটা জানতে চাই যে কোথায় জয়েন করতেছে, প্লেসটা কোথায়? প্লেসটা কোথায় বলো তো দেখি। জুমে। তা আমরা বললাম যে অন জুম। যে কোনো অ্যাপের মাধ্যমে জয়েন করলে অন ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা। সবচেয়ে মজার ব্যাপার, আমি যদি প্রশ্ন করি আসাদ কেন জয়েন করতেছে, কেন, ওয়াই, কেন? আর প্রশ্নগুলো যদি আপনি সিম্পল ওয়ার্ড দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি ধর, আমি শিখিয়ে দিচ্ছি, যেমন এখানে আপনি প্রশ্ন করেন যে ওয়ার, কোথায়, কোথায়, কোথায় জয়েন করতেছে, ঠিক আছে? প্লেসটা আর কি, প্লেস, ওয়ার। এখন আমি যদি এখানে বলি যে আসাদ কেন জয়েন করতেছে, রিজনটা কি? রিজন মানে হচ্ছে ওয়াই, কেন জয়েন করতেছে আসাদ? সেটা হচ্ছে, হতে পারে তার রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য। তাহলে টু ইমপ্রুভ হিজ, আচ্ছা, রাইটিং স্কিল, টু ইমপ্রুভ হিজ রাইটিং স্কিল, তার রাইটিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য। তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। টু এর জায়গায় আমরা এখানে উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, যেগুলো শিখেছি এগুলো আস্তে আস্তে ব্যবহার করব। এখন আমরা জাস্ট টু দিয়ে শিখি। অর্থাৎ আমাদের রিজনটা আমরা টু দিয়ে লিখবো, ঠিক আছে? আপনি এখন ক্লাসে জয়েন কেন করছেন বলেন? ইংরেজি শেখার জন্য। তো আপনি সিম্পল লিখতে পারেন টু লার্ন ইংলিশ। এবার আমরা প্লেসটা জানতে চাচ্ছি আরেকটা। এখন এটাও একটা প্লেস। এখন প্লেস একটা হচ্ছে কোথায়, আর একটা হচ্ছে কোথায় থেকে, মানে ফ্রম ওয়ার। আমি যদি প্রশ্ন করি যে আসাদ কোথায় থেকে জয়েন করেছে, কোথায় থেকে, ফ্রম ঢাকা। আচ্ছা। আমি যদি প্রশ্ন করি আসাদ কিভাবে জয়েন করেছে, কিভাবে জয়েন করেছে মানে হাউ, কিভাবে, সেটা একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, কিংবা সেটা আপনার ফ্রেজও হতে পারে। তো আসাদ কিভাবে জয়েন করেছে বলতো দেখি, কিভাবে জয়েন করেছে? ইগারলি। ইগারলি মানে হচ্ছে আপনি আন্তরিকতার সাথে, গুরুত্বের সাথে, বুঝতে পারছি, গুরুত্বের সাথে জয়েন করছে। তো এইভাবে ইনফরমেশন গুলো আপনি আরো বাড়াইতে পারেন। বুঝতে পারছি? তো এখানে তো শুধু আজকে আমরা ভার্ব নিয়ে খেলতেছি, হ্যাঁ, সেন্টেন্সের ভার্ব নিয়ে খেলতেছি, শুধু দেখাচ্ছি যে শুধুমাত্র ভার্ব নিয়ে খেলতে পারলেই বাক্যরে কিভাবে বড় করা যাচ্ছে। তো এরপরে আপনি যখন নাউন নিয়ে খেলা শিখবেন, প্রি মডিফাই, পোস্ট মডিফাই, ঠিক আছে, তারপর রিলেটিভ প্রোনাউন, তখন দেখবেন যে বাক্য কোথায় যায় দাঁড়ায়, কানেক্টর, কনজাংশন। আচ্ছা। তাহলে আমারে বলেন, যতগুলো ইনফরমেশন আমরা এখন পাইছি, সবগুলো ইনফরমেশন বের করার জন্য কোশ্চেনটা কাকে করছি বলেন? কোশ্চেনটা কাকে করছি দেখি, একটু কমেন্ট করেন। কোশ্চেনটা কাকে করছি? হ্যাঁ, ভার্বকে কোশ্চেন করছেন। ওকে। তাহলে ভার্বকে কোশ্চেন করে আপনি যে অ্যান্সারটা পাবেন, যেই ফ্রেজটা পাবেন, এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? অ্যাডভার্ব অফ রিজন, ম্যানার, এগুলো না বুঝলে সমস্যা নাই, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি শুধু ইয়ে করবেন। এবার আপনার কাজ হচ্ছে এগুলারে জাস্ট বাক্যের ভিতরে অ্যাড করা। আপনার কাজ কি? বাক্যের ভিতরে এগুলারে অ্যাড করা, এটাই হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছি?
এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে অ্যাড করব বাক্যের ভিতরে, বা এটার কোনো নিয়ম কারণ আছে কিনা অ্যাড করার জন্য। অ্যাড করার কোনো নিয়ম কারণ আছে কিনা। আচ্ছা, তো অনেকে সিকোয়েন্স শেখায় যে এভাবে এভাবে অ্যাড করান, মানে সিকোয়েন্সটা শেখায়। তো আচ্ছা, ওকে, আসেন। সিকোয়েন্স কোনটা? সিকোয়েন্সটা হচ্ছে এখানে যেটা লিখেছি এটা আপনি এভাবে লিখতে পারেন, মানে সাজাবেন একটার পরে। প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্টের মাঝখানে আপনি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিবেন। এরপর আপনি একটা একটা এভাবে সাজাবেন। আচ্ছা, এটা প্রথম প্রথম আপনি করেন, অর্থাৎ প্রথমে প্লেস, তারপরে টাইম, তারপরে রিজন। এই মাঝখানে যেগুলো থাকবে এগুলো ধরেন আপনি কিভাবে ম্যানারটা মাঝখানে দিতে পারেন, কার সাথে জয়েন করছে সেটা, এগুলা। হ্যাঁ, শেষে হচ্ছে পিটিআর, মানে হচ্ছে প্লেস টাইম রিজন। এগুলো শেখায়, তবে যখন আপনি বাক্যের মধ্যে চলে আসবেন তখন আসলে সেটা ওইভাবে থাকে না। আসেন, সেই অনুযায়ী আমরা বাক্যটা গঠন করার চেষ্টা করি। উপরেরটা অনুযায়ী, হ্যাঁ, উপরেরটা অনুযায়ী আমরা বাক্যটা গঠন করার চেষ্টা করি। দেন এটা নিয়ে একটা বিষয় দেখাবো। তো সাবজেক্ট ভার্ব এর মাঝখানে আমরা কি দিয়ে দিব? এখানে কি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আছে? ফ্রিকোয়েন্সি আছে? বলুন তো দেখি, আছে? ফ্রিকোয়েন্সিটা নাই। আচ্ছা, তো বাদ দেন। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট গেছে, এই তিনটার মধ্যে যে যেগুলো যেগুলো আছে এগুলো এগুলো বসান। এই তিনটার মধ্যে কি কি আছে? দি, কিভাবে, কার সাথে। হ্যাঁ, মানে হাউ এর অ্যান্সারটা আছে, রাইট? আচ্ছা, দিকটা নাই। এরপরে কার সাথে সেটা আছে। ওকে, কিভাবে জয়েন করতেছে আপনি সেটা এখানে লিখেন। খেলাটা একটু পরে শুরু হবে, ওয়েট করেন। ইগারলি, ভালো। কার সাথে? উইথ লটস অফ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, পরবর্তীতে জাস্ট আপনি প্লেস টাইম রিজন, প্লেস টাইম রিজন, প্লেস টাইম রিজন, প্লেস অন জুম। ওকে, প্লেস দুইটা আছে না? দুটোটাই লিখে ফেলেন। আরেকটা কোথায়? ফ্রম ঢাকা। এরপর টাইমটা কি? টাইম সিন্স, সিন্স 10 p.m. আর রিজনটা কি? রিজনটা হচ্ছে টু ইমপ্রুভ হিজ রাইটিং স্কিল। বাক্যগুলো লিখবেন খাতায় বাড়িতে, ঠিক আছে? ওকে, জুম ক্যাপিটাল লেটার। আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পল, মানে এভাবেই সাধারণত আমাদেরকে শেখানো হয়, বা এভাবেই আমরা বাক্যটা বড় করে লিখি। এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু আমরা দেখতেছি না এখন পর্যন্ত। একটু পরে এটা নিয়ে এখন আমরা করবো। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমরা একটা সময় উল্লেখ করছি, এই জন্য আমরা এটা কন্টিনিউয়াসে রাখতে পারতেছি না, আমাদেরকে এটা পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতে হবে। এই জন্য আসাদ হ্যাজ বিন, আসাদ হ্যাজ বিন, এরকম পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। আসাদ হ্যাজ বিন জয়নিং আ রাইটিং ক্লাস eagerly with lots of his friends on Zoom from Dhaka since 10 p.m. to improve his writing skill. এটা সবাই বুঝছেন কিনা আমারে বলেন। প্রথম কথা হচ্ছে আপনি আমার এই দুইটা বিষয় এনশিওর করেন। প্রথমত, ভার্বকে কোশ্চেন করে করে কিভাবে আপনি ফ্রেজগুলোকে বের করবেন, এরপরে ফ্রেজগুলোকে কিভাবে একটার পর একটা লিখবেন, এটা বুঝছেন কিনা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা এনশিওর করেন। প্রথমে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো বের করা, এরপর লিখা, এই দুইটা বিষয়। দীপ হাসান, রাজু আহমেদ,
ওকে। আচ্ছা, এবার আসেন। কিন্তু যখন আপনি পোলাপাইন, এবার একটু অ্যাটেনশন দেন। আপনি যখন পড়তে যাবেন তখন এইরকম বাক্য আপনি পাবেনই না টোটালি। ঠিক আছে, আপনি যখন নিজে পড়তে যাবেন তখন দেখবেন যে এরকম বাক্য নাই। মানে আপনারা এরকম সহজ সহজ বাক্য শিখায়, কিন্তু আপনি পড়তে গেলে দেখবেন যে উলট পালট। দেখবেন যে কিভাবে কি শুরু হয়েছে মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার আসেন, আজকে শুধু আমরা এই বাক্যটা নিয়ে খেলবো আজকের পুরো ক্লাসে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল এয়া। আসেন, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কি। স্ট্যান্ডার্ড, সবচেয়ে স্ট্যান্ডার্ডটা প্রথমে দেখাই। অ্যাডভার্ব অফ যে রিজনটা আছে এইটারে আমরা এখান থেকে নিয়ে আসব, নিয়ে এসে এটার আমরা বাক্যের শুরুতে বসাবো। টু, আপনি এখানে ইন অর্ডার টু দিতে পারেন। তো যেহেতু আপনি অ্যাডভার্ব অফ রিজনটাকে সামনে নিয়ে আসছেন, এরপর একটা কমা দিবেন। কমা দিয়ে বাক্যটা শুরু করবেন, মানে ফ্রেজটারে কমা দিবেন। এটারে একটু কালার করে দিই। আচ্ছা, আপনি দেখেন কিছুক্ষণ আগে যেই সেন্টেন্সটা আপনার কাছে একদম সিম্পল একটা সেন্টেন্স মনে হয়েছে, একই সেন্টেন্সটা এখন আপনার কাছে একটু ভালো মনে হচ্ছে কিনা আপনি নিজে দেখে আমার কমেন্ট করে জানান। কিচ্ছু করি নাই, সেন্টেন্স কিন্তু আগেরটাই আছে। সেন্টেন্স কিন্তু আগেরটাই আছে। ভাই, আছে, আচ্ছা। দুটো সেন্টেন্সের দিকে তাকান, তাকাই দেখেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বাক্যটা খাতায় লিখেন, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট একটা, ভার্ব একটা, এরপরেও কিন্তু বাক্যটা বড় হয়েছে। বাক্যটা কিভাবে বড় হইলো? হুম, কারণ আমরা শুধু সিম্পল সেন্টেন্স মানে শুধু আই ইট রাইস, হি গোস টু স্কুল, এতটুকুই। ওই যে আপনারা যে একটা কথা বলেন যে বাক্য বড় করতে পারি না স্যার, আপনারা কি বলেন যে স্যার বাক্য বড় করতে পারি না, কিভাবে বড় করব? গ্রামার জানি, ভোকাবুলারি জানি, সবকিছু জানি, এরপরেও কি করতে পারতেছি না, বাক্যটারে বড় করতে পারতেছি না। কেন পারতেছি না? যে সিম্পল ব্যাপারগুলো জানা নাই, এই জন্য পারতেছি না। আচ্ছা, আসেন তাহলে। এই জায়গায় আমরা জাস্ট রিজেন্টারে সামনে বসাইছি, একটা কমা দিলাম, দেখেন এবার সাবজেক্টটা কিন্তু একটু দূরে চলে যাচ্ছে, যাচ্ছে না? একটু দূরে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসেন আপনি প্লেস দেখেন, প্লেস আছে কিনা। প্লেস, প্লেসটারে যেখানে ইচ্ছে সেখানে মেরে দেন। কিভাবে মারবেন? ধরেন এই বাক্যটারে এখন এখানে, এবার এখানে একটা আছে ফ্রম ঢাকা, পাইছি একটা প্লেস। এটা হচ্ছে আমাদের মূল প্লেস, ফ্রম ঢাকা। কোথা থেকে এটা? তো আমরা কি করব, আসাদ আছে না, আসাদ মিয়ার পরে আরেকটা কমা দিব। কমা দিয়ে লিখবো ফ্রম ঢাকা। এরপর চাইলে আরেকটা কমা দেন, আর আলাদা করে দেন। এই তো। এখন আমি চালাকি করে একদম সাবজেক্টের এবং সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে তার একদম দিয়ে দিলাম। আর আমি চাইলে এটা এখানেও দিতে পারতাম। আচ্ছা, এটা আনার আগে, এটা আসবো, এটা আরেকটু অ্যাডভান্সে যায় আস্তে আস্তে। এটাই তো আমাদের মূল সেন্টেন্স ছিল, তাই না? এটাই তো মূল সেন্টেন্স ছিল। তো আপনি রিজন আনছেন, তো আপনি চাচ্ছেন যে না, আপনি হচ্ছে রিজন আনবেন না, আপনি অন্য কোনোটা আনবেন, তাহলে আনতে পারবেন কিনা শুরুতে? এই যে ফ্রম ঢাকা, এটারে আপনি চাইলে বাক্যের শুরুতে আনতে পারেন। ইচ্ছা, আপনার মর্জি, আপনি লিখবেন, আপনার যা খুশি তাই করেন। আপনার পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি লিখলেন যে ফ্রম ঢাকা, ফ্রম ঢাকা, এটার আপনি এখন সামনে নিয়ে আসলেন, কোনো সমস্যা নেই।
ফ্রম ঢাকা। আপনারা দেখবেন যে আপনি যখন প্যাসেজ পড়তে যাবেন, সেটা ক্যামব্রিজ হোক, নিউজ পেপার হোক, এরকম অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো দেখবেন বাক্যের শুরুতে লিখছে। তো আপনি পড়তে পড়তে আর সাবজেক্টই খুঁজে পাচ্ছেন না। ওই যে আপনি তো অভ্যস্ত না, এভাবে পড়াতে অভ্যস্ত না, লিখাতে অভ্যস্ত না। আপনি সারা জীবন বাক্য শুরু করেন সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। কিন্তু যারা বিদেশি রাইটার, যারা হচ্ছে নিউজের জার্নালিস্ট, তারা তো এভাবে লিখবে না। বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ফ্রেজটারে আগে লিখবেন। পোলাপাইনের একটা কমন কোশ্চেন যে আমি কি রিজেন্টার কোনটা আগে লিখবো। উত্তর হচ্ছে আপনি যেটারে গুরুত্ব দিতে চাচ্ছেন সেটার আগে লিখবেন, কথা শেষ। আপনি এই সেন্টেন্সে কোনটারে গুরুত্ব দিতে চাচ্ছেন অ্যাকর্ডিং টু ইউ, এটা আপনার পারপাস, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে অনেকগুলো ইনফরমেশন আপনি দিছেন, কোনটারে আপনি গুরুত্ব দিতে চাচ্ছেন। আমার যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি রিজনটাকে গুরুত্ব দিছি, এই জন্য আমি রিজনটারে সামনে লিখছি। পুরো বাক্যের মধ্যে আমি কোনটারে গুরুত্ব দিতে চাচ্ছি, রিজনটারে, আমি রিজনটারে সামনে লিখছি। আপনি বলবেন যে না আমি ঢাকাটা, আমি প্লেসটারে গুরুত্ব দিতে চাই, তাহলে প্লেসটারে সামনে লিখেন। বুঝতে পারছি। যেটারে গুরুত্ব দিবেন সেটারে সামনে লিখবেন। আচ্ছা, এই যে বাক্যটা আমি যদি এখানে যে কারা আছে তাদেরকেও যদি আমরা এখানে সামনে নিয়ে আসি, মানে সাবজেক্ট মাঝখানে নিয়ে আসি, খেয়াল করেন এই যে বাক্যটা আপনি যদি লিখেন, আপনি বিশ্বাস করবেন না যে কেউ একজন আপনার লেখাটা দেখার পর বলবে যে কিভাবে লিখছেন। আসলে কিন্তু কিচ্ছু নাই বাক্যের ভিতরে। এই বাক্যের, দেখেন সাবজেক্ট বাক্যের মাঝখানে ভার বাবা চলে গেছে কত দূরে, খেয়াল করছেন? এই রে পোলাপাইন। হ্যাঁ, ভার চলে গেছে দূরে, ঠিক আছে। এখন আপনি শুরুতে একটা এই যে এটা দিলেন, মাঝখানে আবার অনেকগুলা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ঢুকাই দিলেন, এরপরে ভার্ব দিলেন, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অনেক কিছু দিয়ে দিছেন। অনেকে এই যে এইরকম বাক্যগুলোতে কি হয়, বলা পায় না আপনারা অনেকে সাবজেক্ট খুঁজে পান না, সাবজেক্ট খুঁজে পেলে আবার ভার্ব খুঁজে পাচ্ছেন না কেন? এই যে মাঝখানে ইনফরমেশন গুলো ঢুকে যাচ্ছে, হ্যাঁ। এবার আমাকে বলেন, আমরা ধরেন এটা আর এ করবো না, আর ঝামেলা করবো না, এতটুকুই রাখলাম। এই বাক্যটা কি আপনার কাছে নর্মাল বাক্য মনে হচ্ছে? একটু কমেন্ট করে জানান, দেখি সবাই কমেন্ট করুন। এরকম বাক্য কিন্তু আপনি লিখতে পারেন, ঠিক আছে। আপনার সেই অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি গুলো আমি দেখাই দিচ্ছি এবং আপনি পারবেন এখন থেকে, ঠিক আছে। তো এই বাক্যটা আপনার কাছে কি কোনো নর্মাল বাক্য মনে হচ্ছে কি না? And ওই যে আমাদের প্রিভিয়াস ক্লাসে 35তম ব্যাচের একটা স্টুডেন্ট কালকে বলতেছে যে এই ব্যাপারগুলো জানার পর রিডিংটা অনেকটা সহজ হয়ে গেছে। কেন সহজ হয়ে গেছে? এই যে ইনফরমেশন গুলো যে বিভিন্ন জায়গায় ঢুকতেছে, করতেছে, ওদের আগে জানা ছিল না। এই জন্য আগে প্যাসেজ ধরতে পারতো না কোন দিক দিয়ে কি ঢুকতেছে, ঠিক আছে। তো এখন আপনি এবার একটু খেয়াল করেন, আপনার পাশের জন, সে লিখলো এভাবে, একই ইনফরমেশন, ভালো করে বুঝেন পোলাভাই, একই ইনফরমেশন আপনার পাশের জন লিখলো এভাবে, একই ইনফরমেশন আপনি লিখলেন এভাবে, একই কথা একই জিনিস। আপনি কি ইনফরমেশন একটু বেশি লিখছেন, নাকি আপনি কয়েকটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছেন, না আপনি কি করছেন? আপনি কিচ্ছু করেন নাই, আপনি শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজের খেলাগুলা জানেন। বুঝতে পারছি। এতে করে একটা সাধারণ সেন্টেন্স থেকে আপনার সেন্টেন্সটা এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে। এখন যখন কেউ পড়তে যাবে সে ভাববে যে মা, এই পোলাফাইন, এই ছেলেটা কিভাবে লিখলো এটা, টু ইম্প্রোভাইজ, হ্যাঁ, আসাদ এর ভার্ব কই, হ্যাঁ।
ওকে। তো মূল কথা হচ্ছে আপনার রাইটিং এর মধ্যে আপনি যে এক্সামিনার যিনি আছে ওনারা বুঝাইতে চাইবেন যে আপনি অনেক কিছু জানেন, আসল কথা হচ্ছে আপনি আসলে তেমন কিছু জানেন না। বুঝাই মানে আপনার লেখার ধরন দেখে তারা মনে করবে যে আপনি অনেক কিছু জানেন, কিন্তু বাস্তবে আপনি জানেন না। বুঝতে পারছি? কে কে বুঝছেন নাকি বুঝেন নাই বলেন। স্কুল কলেজের প্যারাগ্রাফে লিখা যাবে, লিখা যাবে না কেন? স্কুল কলেজের প্যারাগ্রাফ লিখা যাবে না কেন? এগুলো তো ইন্টারন্যাশনাল মানের লেখা, বুঝেন নাই? আচ্ছা, এখন এই বাক্যটা নিয়ে কি আর কোনো খেলা করা যায় তো? নেক্সট ক্লাসে দেখাবো। যেমন ধরেন আসাদ হচ্ছে একটা নাউন, নাউন পাইছেন মানে খেলা শুরু, নাউন পাইছেন মানে খেলা শুরু। এই বাক্যটারে আপনি পুরো এক পৃষ্ঠা লিখতে পারবেন এখন। একটা নাউন পাইছেন এই জায়গায়। এই যে আরেকটা নাউন পাইছেন জুম। হুম, জুম একটা নাউন পাইছেন, আসাদ একটা নাউন পাইছেন। শুধুমাত্র ভার্বকে নিয়ে আপনি এত কিছু করে ফেলছেন এতক্ষণ। এরপরে নাউনের খেলাটা শিখলে তো খেলা জমছে। ঠিক আছে, এখানে একটা এ আছে। হবে হবে পোলাপাইন, ফ্রম ঢাকা আপনি আগেও লিখতে পারেন। ওগুলা নিয়ে এই যে আপনার নাম কি দিফা, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলা নিয়ে চিন্তা করার দরকার নাই, যেটা যেখানে খুশি মারিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেখানেই বসাবেন সেটাই অর্থবোধক হবে। আপনি যদি ফ্রম ঢাকা শুরুতে লিখতেন তাও সমস্যা নেই, ইনফরমেশন একই, কথা একই। এই যে আমরা সাবজেক্টের এবং ভার্বের মাঝখানে যে এগুলো লিখলাম, আমাদের অর্থের কি কোনো চেঞ্জ হয়েছে? এই বাক্যের যেই মিনিং, এই বাক্যেরও একই মিনিং। বুঝছেন নাকি বুঝেন নাই বলে? তাহলে এখন আপনাদেরকে এই যে বলে যে এটার পর এটা লিখার জন্য, এটার পর এটা লিখার জন্য, হ্যাঁ, এগুলো বলে বলে আপনারা কনফিউশন হয়ে যান। তো কনফিউশন হওয়া যাবে না। আচ্ছা, গেল। এগুলো সবগুলো নিয়ে আলোচনা হবে। আমি একটা বিষয় আলোচনা করি, বলবেন, মনোযোগ দেন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তিনটা কথা আসলো। ট্রাইব থেকে ড্রপ, কেয়ারফুলি, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, হচ্ছে সতর্কতার সাথে চালাইছিল। আচ্ছা, ভালো। এরপরে তো বললাম যে হি ড্রোভ ভেরি ভেরি কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, এটা হচ্ছে শুধু অ্যাডভার্ব একটা ওয়ার্ড, আর এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ মানে দোনোটা অ্যাডভার্ব। ভেরিটাও অ্যাডভার্ব, কেয়ারফুলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে জানেন কি না? অ্যাডভার্ব, অ্যাডভার্বের ভিতরেই বলে দিচ্ছে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। আমি যদি বলি অ্যাড প্লাস ভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাড মানে অ্যাজেক্টিভ, আর ভার্ব মানে তো ভার্ব। তো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করে। ওকে, ভালো, বুঝলাম। এরপর এখানে আমরা বললাম হি ড্রোভ ইন আ কেয়ারফুল ওয়ে।
ইন আ কেয়ারফুল ওয়ে, আমাকে বলেন ইন আ কেয়ারফুল ওয়ে এখানে অ্যাডভার্ব কোনটা? সবাই একটু কমেন্ট করেন। অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করে, যেটা অলরেডি এখানে দেখছেনই। অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে। সবাই একটু কমেন্ট করেন। ইন আ কেয়ারফুল ওয়ে এখানে অ্যাডভার্ব কোনটা? রাফি বলেছেন কেয়ারফুল, দীপা বলেছেন কেয়ারফুল। আচ্ছা, সবাই কমেন্ট করে ইন এ কেয়ারফুল ওয়ে এখানে অ্যাডভার্ব কোনটা? কেয়ারফুল, 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 কেয়ারফুল। ইন, ইন তো প্রেপোজিশন। কেয়ারফুল, পুরোটার কথা আমি জানতে চাইনি। মোহাম্মদ আনোয়ার, এখানে আমি অ্যাডভার্বটা জানতে চাচ্ছি, শুধু অ্যাডভার্বটা কোনটা? আব্দুল্লাহ আল মামুন, কেয়ারফুল ওয়ে, কেয়ারফুল। আচ্ছা, আপনারা সবাই আমাকে ওয়ে একটা কমেন্ট করেন, সেটা হচ্ছে আপনারা যারা যারা এখানে জয়েন করেছেন, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি পোলাপাইন কয়জন, 30+, 30 জন প্লাস। জাস্ট এটা কমেন্ট করেন যে কে কি করেন, আমি জাস্ট এটা জানতে চাচ্ছি। স্টুডেন্ট হলে আপনি কোন ইয়ারের স্টুডেন্ট, অনার্সে আপনি কোন ইয়ারে, বা মাস্টার্সে হলে, বা পড়াশোনা কমপ্লিট হলে লিখেন গ্রাজুয়েশন কমপ্লিট, ঠিক আছে? বা আপনি কোনো প্রফেশনের সাথে জড়িত হলে সেটাও লিখেন, টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার। জাস্ট আপনার প্রফেশন, অকুপেশন যাই বলেন সেটা একটু লিখেন কমেন্টে। অনার্স, অনার্স কোন ইয়ার সেটা একটু, অনার্স লেখার সময় একটু মেনশন করবেন মহসিন, ঠিক আছে? জব, মালয়েশিয়া থেকে জয়েন করেছেন, ওকে। ডিজাইনার আছেন, অনার্স সেকেন্ড ইয়ার, আচ্ছা। অনার্স সেকেন্ড, অনার্স শেষ, ইঞ্জিনিয়ার, ওকে। গ্রাজুয়েট কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট, অনার্স ফাইনাল ইয়ার। হ্যাঁ, দ্রুত। আমি স্টুডেন্ট, জব, আচ্ছা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? এম আই হোসেন টিচার, মাশাআল্লাহ, has been preparing for us higher study. হুম, ওকে, ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট। তো তার মানে আমি এখানে যারা যারা জয়েন করেছেন, মানুষ আর্মি মেম্বার, মাশাআল্লাহ। তো যারা যারা জয়েন করেছে মোটামুটি সবাই এখানে পড়াশোনা 10-12 বছর হয়ে গেছে, কম হয় নাই। কেউ জব করতেছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, কেউ হচ্ছে অনার্সে আছেন, তার মানে ছোট কেউ নাই। এসএসসি, এইচএসসি এরকম কেউ নাই, মোটামুটি সবাই উপরের দিকে। এখন এই যে ইন এ কেয়ারফুল ওয়ে, ইন আ কেয়ারফুল ওয়ে এখানে কোনো অ্যাডভার্ব নাই, এখানে কোনো অ্যাডভার্ব নাই। বুঝতে পারছি? এখানে কি নাই? ইন এ কেয়ারফুল ওয়ে এখানে কোনো অ্যাডভার্ব নাই। ক্লাসে প্রায় 90 থেকে 100% স্টুডেন্ট কেয়ারফুল বলেছিলেন। আচ্ছা, আমাকে বলেন আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। কোনটা নাউন হবে? শেষেরটা নাউন, আপনাদের প্রিভিয়াস রেকর্ড ক্লাসে এগুলো পাবেন। শেষেরটা নাউন, তাহলে ওয়েটা হচ্ছে নাউন। আর নাউনের আগে যেটা বসে সেটা কি বলেন, দেখি কমেন্ট করে। নাউনের আগে যেটা বসে সেটা কি? এখন সবাই অ্যাডজেক্টিভ বলতেছে, কিন্তু ওই সময় সবাই অ্যাডভার্ব বলছিলেন।
ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতরে অ্যাডভার্ব থাকে না। মজাটা দেখছেন? জানতেন? কারা কারা জানতেন দেখি একটু কমেন্ট করেন তো। কারা কারা জানতেন? জানলে ইয়েস, না জানলে নো লেখেন। জানলে ইয়েস, না জানলে নো। অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে কি নাই? অ্যাডভার্ব নাই। মজা মজা না এটা? যেটা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে চিল্লাইতেছি ওটার মধ্যে কি নেই? অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব জোর করে আনলে আনা যায়, ওদিকে আমরা যাচ্ছি না। তো সাধারণত থাকে না অ্যাডভার্ব, সাধারণত থাকে না অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতর। আপনি বা এর আগে যে আমরা একটা পুরো একটা বাক্য লিখে ফেললাম, অনেকগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখছিলাম না ফলোবাই কইরে? অনেকগুলা অ্যাডভার্বিয়াল, হ্যাঁ যতগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখছি কোনটার মধ্যে অ্যাডভার্ব আছে কিনা দেখেন তো। এই ফ্রেজটার ভিতরে, এই ফ্রেজটার ভিতরে, এই ফ্রেজটার ভিতরে, এই ফ্রেজটার ভিতরে, শুধু এটা, এটা একটা ওয়ার্ড, এটা অ্যাডভার্ব। বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলোর ভিতরে অ্যাডভার্ব আছে কিনা দেখেন। এই যে ফ্রম ঢাকা বললাম, টু ইমপ্রুভ হিজ রাইটিং স্কিল বললাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলোর ভিতরে কি নাই? কোনো অ্যাডভার্ব নাই। আচ্ছা, প্রেপোজিশনাল ফ্রেজ আপনি বলতেই পারেন, সমস্যা নেই। ওই প্রেপোজিশনাল ফ্রেজ আপনি বলতেই পারেন। যেহেতু এটা ভার্বকে, প্রেপোজিশনাল ফ্রেজটা যেহেতু ভার্বকে মডিফাই করছে, এই জন্য আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছি। আর আমরা তো আহ ভার্বকে কোশ্চেন করেই এটা লিখছি, তাই না? আমরা যদি বলি যে সে সে ড্রপ করেছিল, হ্যাঁ, তো কিভাবে সে ড্রপ করেছিল? সেটা হচ্ছে ইন এ কেয়ারফুল ওয়ে। যেহেতু ভার্বকে কোশ্চেন করে আমরা এই ফ্রেজটা পাইছি, এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। দেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেটারদের সর্বদা উৎসাহ যোগায়। দেশের যারা আমরা ক্রিকেট প্রেমী আছি, আমরা কি করি? আমাদের ক্রিকেটারদের কি করি? সর্বদা উৎসাহ যোগাই, রাইট? এখন আপনি এখানে দেখেন, যখন আপনি ট্রান্সলেশন করতে যাবেন বা সিম্পল সেন্টেন্স আপনি নিজেই লিখতে চাচ্ছেন নিজের মতো করে বড় করেন, বা এখানে যদি আপনি আরো কিছু ইনফরমেশন যোগ করতে চান, করতে পারেন ভার্বকে কোশ্চেন কোশ্চেন করে করে। আচ্ছা, যতটুকু আছে ততটুকু আর একবার। অ্যাডভার্ব ফ্রেজ মানে দুইটাই অ্যাডভার্ব থাকে আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কোনো অ্যাডভার্ব থাকে না। যাই হোক, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা যে উপরে বাক্যটা গঠন করছি পুরোটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ সবগুলো। তো এখানে সাবজেক্ট কোনটা? ক্রিকেট প্রেমীরা, এটা হচ্ছে সাবজেক্ট। বাংলা বাক্যের একটা মজা আছে, একটা হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড আর একটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রেজ। যেমন দেশের ক্রিকেট প্রেমীরা, এটা পুরোটা সাবজেক্টিভ ফ্রেজ, পুরোটা আপনার নিতে হবে লেখার সময়। বাট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য মূল ওয়ার্ড হচ্ছে ক্রিকেট প্রেমী। যারা ক্রিকেট প্রেমী আছে এটা হচ্ছে মূল ওয়ার্ড। আর দেশের দেখেন, দেশের সাথে আছে র, মানে প্রেপোজিশন, আর প্রেপোজিশন যুক্ত ওয়ার্ড কি হয় না? সাবজেক্ট হয় না। এই জন্য দেশের মানে অফ কান্ট্রি। ঠিক আছে? আচ্ছা, দেশের ক্রিকেট প্রেমীরা ইংলিশ কি হবে? দ্য ক্রিকেট ফ্যান্স অফ দ্য কান্ট্রি। ক্রিকেটারদের মানে দ্য ক্রিকেটার্স। সর্বদা মানে অলওয়েজ, উৎসাহ যোগায় মানে এনকারেজ। এবার আমরা যেটা বললাম সেটা হচ্ছে দেশের ক্রিকেট প্রেমীরা কি করে? ক্রিকেটারদের সর্বদা উৎসাহ যোগায়। কারণটা কি? এখানে একটা আছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, খেয়াল করেন। এটা কোথায় কোথায় বুঝতে পারে? এই ভার্বের আপনারা আগে দিয়ে বসাই দিবেন ফ্রিকোয়েন্সিটা।
মেইন ভার্বের আগে দিয়ে বসাই দিবেন। পরের দিন না বসে আগে দিয়ে বসাবেন, পরের দিয়ে বসাবেন না, ঠিক আছে? হয়তো বা আগে দিয়ে বসাবেন, না হলে একদম শেষে দিয়ে বসাবেন। ভার্বের আগে দিয়ে বসানোটাই ভালো। আর যদি অক্সিলারি ভার্ব মেইন ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানেও আপনি অলওয়েজ বসাইতে পারেন এটা। আচ্ছা, ভালো। সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্ব, অবজেক্ট, সিম্পল। কোশ্চেনটা হচ্ছে আমরা রিজনটা এখানে লিখবো, শুধু রিজনটা লিখবো, যে কেন উৎসাহ যোগায়, কেন। এবার সেটা আপনার এক একজনের এক একটা অ্যান্সার হইতে পারে। তা আমি বললাম যে দেশের জন্য বা ভালো খেলার জন্য, ঠিক আছে, ভালো খেলার জন্য, ইন অর্ডার টু প্লে ওয়েল ফর দ্য কান্ট্রি। কতগুলো সেকেন্ড কোশ্চেন করছিল ওইটাই দেখা দরকার। পরেরটাও দেখেন, সেম টাইপের বাক্য, আপনারা এটা একটু খেয়াল করেন। কাজেই বাংলাদেশ ক্রিকেট দল খেলার উদ্দেশ্যে মাতৃভূমি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। বাংলাদেশ ক্রিকেট দল খেলার উদ্দেশ্যে মাতৃভূমি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আচ্ছা, এগুলো যারা ট্রান্সলেশন করবেন বিভিন্ন পরীক্ষার জন্য, তাদের ক্ষেত্রে কাজে লাগবে, কিংবা যারা ফ্রি হ্যান্ড রাইটিংটা এখন থেকে অভ্যাস করবেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট কোনটা এই বাক্যের? বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট টিম। এটা ক্যাপিটাল লেটার হবে সবগুলো, যেহেতু প্রপার নাউন। ভার্ব কোনটা? যায়। ওকে, বাংলাদেশ ক্রিকেট তো সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আমরা যদি বলি ফ্রম ওয়ার, কোথায় থেকে যায়? একটা হচ্ছে শুধু ওয়ার, আর একটা হচ্ছে ফ্রম ওয়ার, ভালো করে বুঝেন। যেমন ধরেন, আমরা যদি বলি কোথায় থেকে যায়, মাতৃভূমি থেকে। মাতৃভূমি থেকে আবার কোথায় যায়, পৃথিবীর বিভিন্ন দেশে। তাহলে প্লেসের মধ্যে দুইটা প্লেস আপনি লিখতে পারেন, একটা হচ্ছে ফ্রম ওয়ার, আর একটা হচ্ছে শুধু ওয়ার। ওকে। আর দুইটা থাকলে আপনি এই যে দেখেন, ফ্রম হোমল্যান্ড টু ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আমি যদি বলি ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। ফ্রম হোমল্যান্ড টু ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ ইংলিশ কি? এটা। রিজনটা কি? খেলার উদ্দেশ্যে, ইন অর্ডার টু প্লে। বাক্য শেষ। এবার শুধু জোড়া লাগান, জোড়া লাগাইলে আসলে এই বাক্য এটা আসে, ঠিক আছে? বাংলাদেশ ক্রিকেট টিম goes from homeland to different countries of the world in order to play. এটা হচ্ছে সিম্পল। এবার এটারে আপনি বিভিন্নভাবে সাজায় সাজায় এটারে আপনি একটু করতে পারেন, সুন্দর করতে পারেন, রিজেন্টারের সামনে নিয়ে আসলেন। ওকে। এখানে এটা যেটা দেখাইছি, এটা মূলত কমপ্লেক্স করা দেখাইছি, মানে হচ্ছে ইনফিনিটিভ যেটা থাকে, ইনফিনিটিভটা চাইলে কমপ্লেক্স করা যায়। কি দিয়ে? সো দ্যাট। সো দ্যাট দিয়ে এটাকে কমপ্লেক্স করা যায়। কিভাবে করবেন একটু দেখাই দিই। ধরেন, আমাদের এখানে ছিল ইন অর্ডার টু প্লে, এই জায়গাটারে আপনি কমপ্লেক্স করবেন, ইন অর্ডার টু প্লে, উদ্দেশ্যটারে, হ্যাঁ। তো এটার পরিবর্তে আপনি বসাবেন এখানে সো দ্যাট। সো দ্যাট মানে কমপ্লেক্স করবেন, কমপ্লেক্সের জন্য একটা সাবজেক্ট লাগবে। বাংলাদেশ ক্রিকেট টিম, এটার জন্য আপনি দেই নিয়ে আসলেন। ইন অর্ডার টু প্লে মানে সো দ্যাট দে ক্যান প্লে। এইদিকে যদি ফার্স্ট টেন্স থাকতো তাহলে এদিকে কুড হইতো, এইদিকে যদি প্রেজেন্ট টেন্স, এদিকে ক্যান হয়েছে। সিম্পল একটা উদাহরণ দেখাই। ধরেন আপনি এখানে কেন ক্লাসে কেন জয়েন করেছেন? আই জয়েন দা ক্লাস। ক্লাসে কেন জয়েন করছেন? আপনি বললেন যে টু লার্ন ইংলিশ।
ঠিক আছে? এটা হচ্ছে জয়েন করেন বা করেছেন। আচ্ছা, এবার এটার কমপ্লেক্স করেন, এই জায়গায় কমপ্লেক্স করেন দেখি। যদি আজকে এইটা আমরা শিখাচ্ছি না কমপ্লেক্সের ব্যাপারটা, একদম সিম্পল। তাহলে আপনি টু লার্নের জায়গায় কি বসাবেন? সো দ্যাট। কি বসাবেন? সো দ্যাট। সো দ্যাট এর পরে আপনি সাবজেক্ট বসান, সাবজেক্ট তো আপনি। এরপরে সো দ্যাট আই ক্যান লার্ন ইংলিশ। এখন এখানে যেহেতু জয়েন্ট ফার্স্ট টেন্স ছিল, এই জন্য আপনি এখানে আর ক্যান বসাতে পারবেন না, কুড বসাইতে হবে। মানে ফার্স্ট হলে উভয় ফার্স্ট, আর প্রেজেন্ট হলে উভয় দিকে প্রেজেন্ট, এটাই। এটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। এই দুটা বাক্যের মিনিং সেম। আই জয়েন্ট দ্য ক্লাস টু লার্ন ইংলিশ, আই জয়েন্ট দ্য ক্লাস সো দ্যাট আই কুড লার্ন ইংলিশ। এই দুটা বাক্যের মিনিং সেম। আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এই লিঙ্কটা আস্তে আস্তে পড়বেন, পাবেন। বিকজ অফ, আমাদের কারণ অথবা উদ্দেশ্য আপনি বিকজ অফ দিয়ে ইয়ে করতে পারবেন না, ঠিক আছে? বিকজ অফ দিয়ে লেখা যাবে না। ইনফিনিটিভ, যেটা কারণ অথবা উদ্দেশ্যকে ফর দিয়ে লিখতে পারেন, টু দিয়ে লিখতে পারেন, বা যেগুলো যেগুলো দেখাইছি প্রিভিয়াস ক্লাসে ওগুলো দিয়ে লিখতে পারেন। বিকজ অফ দিয়ে ওভাবে আপনি লিখতে পারবেন। বুঝতে পারছি? আমি কি এখানে লিখতে পারবো যে আই জয়েন দ্য ক্লাস বিকজ অফ লার্নিং ইংলিশ, আই জয়েন দ্য ক্লাস? মিনিংফুল হবে না। বুঝতে পারছি? কারণ এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখছি। এখন আমি যদি বলতে চাই যে বিকজ অফ লার্নিং ইংলিশ আই জয়েন দ্য ক্লাস, মিনিংফুল হবে না। বুঝতে পারছি? এখন আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ, ধরেন সাধারণত এটা বিপরীত অর্থে ব্যবহার হয়। যেমন ধরেন, অসুস্থতার কারণে আমি ক্লাসে জয়েন করতে পারিনি, বিকজ অফ মাই ইলনেস আই কুডন্ট জয়েন দ্য ক্লাস। কথার কথা এরকম। অর্থাৎ কোনো একটা কারণে কোনো একটা ঘটনা হয় বা হয় নাই, এরকম সিচুয়েশনে আমরা বিকজ অফ ব্যবহার করি। আই কুড এবল টু, বি এবল টু ব্যবহার করা যাবে, সমস্যা। আচ্ছা, এটা আছে, এটা একটু পড়বেন। নেক্সট ক্লাসে আরেকটা জিনিস, এই যে বিশাল সেন্টেন্সটা আজকে আর আলোচনা করবো না। এই যে বিশাল সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? একটা সিম্পল সেন্টেন্স, বিশাল সিম্পল সেন্টেন্স। এই পুরোটাই দেখেন, এই যে এরকম বাক্য আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। আজকে যতটুকু আলোচনা হয়েছে এগুলো ভালো করে নোট করুন, প্র্যাকটিস করুন। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা প্রথমে এইভাবে শুরু হয়েছে, এটা স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড স্পেলিং যেভাবে লিখে, কিন্তু এটা সর্বশেষ যাই এখানে দাঁড়াইছে, এই দেখেন এরকম। আপনারা যখন পড়তে যান তখন এরকম বাক্য আপনারা দেখেন, নিউজ পেপারে দেখেন, সব জায়গায় দেখেন, তখন ভাবেন যে এরকম বাক্য যদি নিজে লিখতে পারতাম। ঠিক আছে? একটা আফসোস থাকে, সে আফসোসটা থাকবে না ইনশাল্লাহ। এরকম বাক্য আপনি লিখতে পারবেন। তো দেখেন, আপনি এই বাক্যটা পড়েন, পরে আপনার কাছে মনে হবে যে কি কঠিন বাক্য মনে হয় পড়তেছি। ফর দ্য লাস্ট ফিউ উইকস পড়েন। ইন অর্ডার টু এডুকেট ফিলিস্তিন ফ্রম গাজা, দ্য ইসরায়েল। পড়েন, দেখবেন আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। দ্য এন্টায়ার পড়েন। কঠিন মনে হচ্ছে না? দেখে একটু কমেন্ট করেন তো। বলো ভাই। বাক্যের স্ট্রাকচার জটিল মনে হচ্ছে না? আপনি কিন্তু এগুলো অলরেডি শিখে ফেলেছেন।
বাংলায় মিনিং বের করতে পারতেছে? একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ একটু বোঝা যাচ্ছে মানে অনেক, কারণ আপনি এখন ধরতে পারতেছেন যে আসলে ব্যাপারগুলো কি হয়েছে, আপনি ধরতে পারতেছেন। বিষয়টা বুঝতে পারলে আপনি ধরতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন এটা হচ্ছে, আমি বলবো না আজকে এটা, জাস্ট একটু ধরে। তো এটা হচ্ছে একটা সময়, অ্যাডভার্ব অফ যে টাইম, আপনাকে একটা সময় বলতেছে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তার মানে আমরা বুঝতে পারলাম এই বাক্যে ইসরায়েল একটা কাজ করছে, সেই কাজের রিজনটা আমাদেরকে এখানে বলছে। এটা মাঝখানে দিয়ে দিছে বা শুরুতে দিয়ে দিছে, সময়টা দিল, রিজনটা শুরুতে দিয়ে দিল। তো ইসরায়েল কি করছে? ইসরায়েল অ্যাটাকিং। আচ্ছা, অল ডিরেকশন। ওকে। তো ইসরায়েলের সাথে আর কি আছে? এটা, এটা হচ্ছে আমাদের উইথ সেটা। এরপরে অ্যাটাকিং, কোথা থেকে অ্যাটাক করছে? হ্যাঁ অ্যাটাকিং প্লেসটা গেছে ফ্রম অল ডিরেকশন অফ দ্য ওয়ে অফ ল্যান্ড এন্ড স্কাই। ঠিক আছে। আর প্লেসটা কোথায়? এই জায়গায়। আরেকটা হচ্ছে ইন গাজা। তো আপনি যখন এই ব্যাপারগুলো শিখে গেছেন তখন আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন এখন। অনেক ওয়ার্ডের মিনিং জানান না, আচ্ছা অনেক ওয়ার্ডের মিনিং এখানে জানার প্রয়োজনও হবে না, সবগুলো ওয়ার্ডের মিনিং এখানে জানার প্রয়োজন হবে না। ওকে। সো এইটা আপনার কাছে এখন সেন্টেন্স প্যাটার্নটা কঠিন লাগতেছে, কিন্তু আপনি যদি এটা পড়েন দেখবেন যে এই সেন্টেন্স প্যাটার্নটা আপনার কাছে ইজি লাগবে। কারণ এটা শুরুতে সাবজেক্ট আছে, আপনি যেভাবে পড়েন, দ্য ইসরায়েল হ্যাভ বিন অ্যাটাকিং। ইসরায়েলিস যেহেতু পুরো জাতিতে বুঝাচ্ছে, পুরো জাতি তো প্লুরাল, এই জন্য হ্যাভ হয়েছে। ঠিক আছে। এটা বললে দেখবেন যে আপনার কাছে ইজি মনে হচ্ছে। এখন এইখানে এই বাক্যটাকে কি আরো বড় করা যায় তো, সেটাও দেখাবো। এই বাক্যটা আরো বড় করা যায় তো, যখন এখানে একটা ইসরায়েল একটা নাউন আছে, এই জায়গায় অনেক কিছু খেলা যায়। এখানে যেমন ধরেন ইন গাজা, গাজা একটা নাউন আছে, এই জায়গায় অনেক কিছু খেলা যায়। ঠিক আছে। আচ্ছা, দেখেন প্যালেস্তাইন, এখানে একটা নাউন আছে। অর্থাৎ যতগুলো নাউন আছে আপনি তত জায়গায় ভাগ করে বড় করতে পারবেন। আর কোথায় নাউন আছে বলা হয়, খুঁজে বের করেন না। আছে, অনেক নাউন আছে, কিন্তু সবগুলো নাউন নিয়ে আমরা খেলবো না। ঠিক আছে, আমরা মূল মূল নাউন নিয়ে খেলবো। অনেক কিছু থাকবে, সবগুলো নিয়ে খেলা দরকার। গাজা এখানেও আছে, তো গাজা যেহেতু দুই জায়গায় আছে, আপনি চাইলে যে কোনো এক জায়গায় খেলতে পারেন। ওকে। আচ্ছা যাই হোক, এগুলো আজকের বিষয় না, আজকের বিষয়। আচ্ছা তাহলে আমরা এই যে এগুলা গঠন করতে পারবো কিনা, গঠন করতে পারবো কিনা? পারবো, হ্যাঁ। এই যে আপনি ছোট ছোট বাক্য প্রথমে শুরু করেন, পুরো একটা বাক্য লিখেন, লিখে বারকে কোশ্চেন করে করে আপনি এগুলা বের করেন, কোশ্চেন করে করে বের করেন, ফ্রেজ গুলা গঠন করেন। ওকে, সবাইকে টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, হ্যাঁ। গুড নাইট।